শুভ সকাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো শায়লা? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমরা বৃষ্টির মধ্যে সকলের অবস্থা কেমন? বেশ ভালো। ওকে, আমরা সকলের জন্য একটু ওয়েট করি। আজকে আমরা একটা নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের গত যে অধ্যায়টা ছিল সেটা আমরা শেষ করেছি গত ক্লাসে। আজকে নতুন একটা অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব, সেটা হলো সমন্বয় ও নিঃসরণ। পঞ্চম অধ্যায়, সমন্বয় ও নিঃসরণ একটা অধ্যায় রয়েছে তোমাদের, পঞ্চম অধ্যায়। সেটা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো তোমরা? হ্যাঁ, তাহলে আমরা যে মিস ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা নতুন একটা অধ্যায় নিয়ে আলোচনা করব, সেটা হলো পঞ্চম অধ্যায়, সমন্বয় ও নিঃসরণ। শিফাত, হাসান, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি। ওকে, আমরা আজকে নতুন একটা অধ্যায় নিয়ে আলোচনা করব, সেটা হলো পঞ্চম অধ্যায়, সমন্বয় ও নিঃসরণ। সমন্বয় ও নিঃসরণ যে অধ্যায়টা রয়েছে সেটা নিয়ে আজকে আমরা আমাদের আলোচনাটা শুরু করব। আমরা জানি কি সমন্বয়, সমন্বয় বলতে যে বিষয়টা বোঝায় সেটা হলো কি, যে কোনো একটা কাজের মধ্যে, অর্থাৎ অনেকগুলো কাজের মধ্যে একসাথে করাকে, একটার সাথে একটা যদি কাজ রিলেটেড হয়, সেক্ষেত্রে কোনো কাজ যদি একসাথে, মানে একটা বাদে যদি আমরা আরেকটা কল্পনা করতে না পারি, এক্ষেত্রে আমাদের সমন্বয়টা প্রয়োজন হয়। জীবের সমন্বয় একটা গুরুত্বপূর্ণ বিষয়। জীবের ক্ষেত্রেও সমন্বয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রাণীর মতো উদ্ভিদেরও কিন্তু বিভিন্ন কাজের সমন্বয়ের প্রয়োজন হয়। আমরা জানি জীবের বৃদ্ধি, একটা জীব ছোট থেকে বড় হবে এবং তার প্রজনন থেকে আস্তে আস্তে তার বংশ বিস্তার এবং তার মধ্যে যে বিভিন্ন অনুভূতি গ্রহণ এবং প্রতিক্রিয়া সৃষ্টি, এগুলো সবগুলো কিন্তু এক এক ধরনের বৈশিষ্ট্য জীবের মধ্যে আমরা দেখতে পাই। উদ্ভিদের এই যে কাজগুলো, এই কাজগুলো করার জন্য কিন্তু একটা বিশেষ জিনিসের প্রয়োজন হয়, সেটা হলো হরমোন। সেটা কি? হরমোন। অর্থাৎ জীবের যে বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, বৃদ্ধি, প্রজনন, বংশ বিস্তার, প্রতিক্রিয়া, অনুভূতি গ্রহণ, এগুলো সবগুলো করার জন্য কিন্তু একটা বিশেষ জিনিসের প্রয়োজন হয়, সেটা হলো হরমোন। আজকে আমরা হরমোন বিষয়টা কি সেটা আজকে জানবো। এক্ষেত্রে তাহলে হরমোনটা কি? হ্যাঁ, দেখতে পাচ্ছ, হরমোনটা হলো কি, যে রাসায়নিক বস্তুটা কোষে উৎপন্ন হবে। অর্থাৎ আমরা জানি কি, উদ্ভিদ বলো প্রাণী বলো, তাদের দেহে বিভিন্ন ধরনের কি রয়েছে, কোষ দ্বারা গঠিত। সেই কোষে, হ্যাঁ, সেই কোষটা যদি উৎপন্ন হয়ে উৎপত্তি স্থল থেকে, অর্থাৎ যেখান থেকে সে কোষটা উৎপন্ন হয় ওখান থেকে বাহিত হয়ে যদি দূরবর্তী, অর্থাৎ দূরের কোনো জায়গায় যে ওই কোষটা তার কার্যাবলীগুলো নিয়ন্ত্রণ করে থাকে, অর্থাৎ উৎপন্ন এক জায়গায় হয়েছে, এটা বাহিত হয়ে দূরের কোনো একটা জায়গায় সে তার কাজটা সম্পন্ন করছে, বা তার যে কাজগুলো রয়েছে, তার যে কাজগুলো করার কথা, কাজগুলো নিয়ন্ত্রণ করে, সেক্ষেত্রে এগুলোই হবে কি, হরমোন। ওই জিনিসটাকে আমরা কি বলবো, হরমোন বলবো। তাহলে হরমোন জীবের যে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য রয়েছে সেগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে, বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করে, এজন্য হরমোনটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা হরমোন কাকে বলবো? যে রাসায়নিক বস্তুটি কোষে উৎপন্ন হয়ে স্থল থেকে মুক্ত হয়ে দূরবর্তী স্থানে কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করে, তাকে হরমোন বলে। হ্যাঁ, আমরা পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করছি। পঞ্চম অধ্যায়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করছি, সমন্বয় ও নিঃসরণ। আমরা প্রথম থেকে শুরু করছি। পঞ্চম অধ্যায়, সমন্বয় ও নিঃসরণ। অধ্যায়টা খোলো, আমার সাথে প্রেজেন্ট হতে পারে। হ্যাঁ, হরমোনটা কি তাহলে? আমরা বলছি যে রাসায়নিক বস্তুটা একটা কোষ থেকে উৎপন্ন হয়ে উৎপত্তি স্থল থেকে বাহিত হয়ে দূরের কোনো একটা জায়গায় তার কাজগুলো যদি নিয়ন্ত্রণ করে, আমরা তাকেই বলবো হরমোন। হরমোন বিষয়টা কেন এসেছে দেখো, আমরা জানি কি, জীবের
মধ্যে সমন্বয় জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমাদের শরীরে যে বিভিন্ন কোষ রয়েছে তারা এক একটা কোষ এক এক ধরনের কাজ করে থাকে এবং যে যার যার কাজ করে সবগুলো কাজের মধ্যে একটা সমন্বয় সাধন করে থাকে। এই যে সমন্বয় করার জন্য অর্থাৎ একটা জীব ছোট থেকে বড় হবে, তার বৃদ্ধি হবে, এরপর প্রজনন, এরপর বংশ বিস্তার, আস্তে আস্তে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এগুলো সবগুলোর জন্য কিন্তু হরমোন বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি প্রাণীর মধ্যে উদ্ভিদের কোনো আবার প্রাণীর মধ্যে কিন্তু উদ্ভিদের যেমন বিভিন্ন তন্ত্র, আলাদা কোনো তন্ত্র থাকবে না। শুধুমাত্র নিম্ন শ্রেণীর ব্যতীত উচ্চ শ্রেণীর প্রাণীর দেহে বিভিন্ন ধরনের জৈবিক কার্যাবলী সম্পাদনের জন্য নির্দিষ্ট তন্ত্র থাকে। নিম্ন শ্রেণীর জীবে কিন্তু আমরা কোনো কি পাবো না, তন্ত্র পাবো না। শুধুমাত্র উচ্চ শ্রেণীর যে জীবগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন জৈবিক, যেমন আপনার ক্ষেত্রে বলতে পারো বিভিন্ন জৈবিক কার্যাবলী সম্পাদনের জন্য নির্দিষ্ট কিছু তন্ত্র থাকে এবং এই তন্ত্রগুলোর মাধ্যমে কিন্তু আমাদের শরীরের মধ্যে বিভিন্ন কাজের সমন্বয় হয়ে থাকে এবং এগুলো বিভিন্ন উদ্দীপনার মাধ্যমে, অর্থাৎ একটা কমান্ড দিতে হবে। আমাদের যে বিভিন্ন তন্ত্র রয়েছে যদি একটা আরেকটাকে কমান্ড দিয়ে বলে যে এই কাজটা করতে হবে, ঠিক আছে, মানে উদ্দীপনা সৃষ্টি সাড়া দিয়ে পরিবেশের সাথে, অর্থাৎ আমাদের চারপাশের যে পরিবেশটা রয়েছে সেটার সাথে যে সম্পর্কটা রক্ষা করবে সেটা হলো স্নায়ুতন্ত্র। এখানে আমরা স্নায়ুতন্ত্র সম্পর্কেও জানবো, কিন্তু এই অধ্যায়ের মধ্যে আমরা পরবর্তী মধ্যে দেখতে পাবো স্নায়ুতন্ত্র সম্পর্কে আরেকটু ডিটেলসে আলোচনা করব। তাহলে এখন যে বিষয়টা তোমাদেরকে আমি বলবো সেটা হলো উদ্ভিদের সমন্বয়। উদ্ভিদের মধ্যে কিভাবে সমন্বয় বিষয়টা হচ্ছে সেটা দেখো। তাহলে আমরা জানি কি উদ্ভিদের সমন্বয়ের মধ্যে আমরা এখানে একটু আগে যে প্রশ্নটা করেছিলাম সেটা ছিল হরমোন, ঠিক আছে। উদ্ভিদে হরমোনের কাজ কি? উদ্ভিদে যেসব হরমোন আমরা পাই সেগুলো হলো বিভিন্ন ধরনের হরমোন, যেমন অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিন, যা বৃদ্ধি সহায়ক। আমরা উদ্ভিদের মধ্যে কিছুটা কি দেখতে পারি, কিছু হরমোন আমরা জানি। তোমরা উদ্ভিদের হরমোনের নামগুলো একটু নোট করে ফেলো স্ক্রিন থেকে দেখে, হয়তো বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। উদ্ভিদের হরমোনগুলোর কাজ, নাম ও কাজ উল্লেখ করো। আমরা উদ্ভিদের দেহে বিভিন্ন ধরনের হরমোন দেখতে পারি। হরমোনগুলো হলো অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিন। এই সবগুলো হরমোনই কিন্তু বৃদ্ধিতে সহায়ক, অর্থাৎ একটা উদ্ভিদের ছোট থেকে বড় হওয়ার ক্ষেত্রে যে হরমোনগুলো সাহায্য করে এগুলো হলো সেরকম কিছু হরমোন। যেমন আবার কিছু হরমোন আছে যেগুলো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, যেমন অ্যাপকাইসিক অ্যাসিড ও ইথিলিন নামক কিছু হরমোন রয়েছে, সেগুলো বৃদ্ধি প্রতিবন্ধন হিসেবে কাজ করে। আবার কিছু হরমোন আছে যেমন ফ্লোরিজেন। ফ্লোরিজেন কি করে, এটাও এক ধরনের হরমোন যেটা পত্র উৎপন্ন হয়, অর্থাৎ পাতাতে উৎপন্ন হয় এবং তা পত্র মূলে স্থানান্তরিত হয়ে পত্র মুকুলকে পুষ্প মুকুলে পরিণত করে। পত্র মুকুল থেকে পুষ্প মুকুলে রূপান্তরিত যে কাজটা করার কথা সেটা করে থাকে ফ্লোরিজেন নামক এক ধরনের হরমোন। তাই দেখা যায় কি ফ্লোরিজেন উদ্ভিদে ফুল উৎপন্ন করে। ফ্লোরিজেন নামক যে হরমোনটা রয়েছে সেটা কি করে, উদ্ভিদে ফুল উৎপন্ন করে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে বিভিন্ন ধরনের হরমোন উদ্ভিদের মধ্যে বিভিন্ন ধরনের কি দেখা যায়, হরমোন আমরা দেখতে পাই। তাহলে এখন যে বিষয়টা বলছি উদ্ভিদের সমন্বয়ের ক্ষেত্রে হরমোন, হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যাঁ, তাহলে আমরা দেখছি কি প্রতিটা উদ্ভিদ কোষে কিন্তু একটা নির্দিষ্ট শৃঙ্খলার মধ্য দিয়ে সংঘটিত হবে, সেটা উদ্ভিদ বলো প্রাণী বলো, প্রত্যেকটা শারীরবৃত্তীয় কার্যক্রমের জন্য আমাদেরকে একটা নির্দিষ্ট নিয়মের মধ্য দিয়ে কি করতে হবে, যেতে হবে। এবং এই যে যাওয়ার মধ্যে কিন্তু একটা সমন্বয় থাকতে হবে। যদি সমন্বয় না থাকে সেক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। যদি কোনো একটা কাজের মধ্যে আমরা সমন্বয় না পাই সেক্ষেত্রে কি দেখা যায়, সেক্ষেত্রে আমরা দেখতে পাই কাজগুলো বিশৃঙ্খল ভাবে হচ্ছে। তাহলে একটা উদ্ভিদের ক্ষেত্রে যেমন আমরা অনেকগুলো পর্যায় দেখতে পেয়েছি, যেমন আমরা গত যে অধ্যায়টা নিয়ে আলোচনা করেছিলাম সেখানে মোটামুটি আমরা উদ্ভিদ সম্পর্কে জেনেছি যে উদ্ভিদের মধ্যে কি কি প্রক্রিয়া হয়ে থাকে। তোমাদের কি মনে আছে উদ্ভিদের মধ্যে আমরা কি কি প্রক্রিয়ার মাধ্যমে একটা উদ্ভিদ থেকে ফুল ফল হয়, বা এখান থেকে আবার আরেকটা বীজ হয়, বীজ থেকে নতুন একটা উদ্ভিদের জন্ম হয়? এই বিষয়গুলো কি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছিল? উদ্ভিদের জীবন চক্রের যে পর্যায়, যেমন আমরা উদ্ভিদের জীবন চক্রের মধ্যে কিছুটা পর্যায় দেখেছি। একটা হলো অঙ্কুরোদ্গম। অঙ্কুরোদ্গম কি, বীজ থেকে মাতৃ উদ্ভিদ উৎপন্ন হওয়ার যে প্রক্রিয়া সেটাকে আমরা বলি অঙ্কুরোদ্গম। এরপর পুষ্পায়ন, একটা পুষ্প উৎপন্ন হওয়ার যে প্রক্রিয়া পুষ্পায়ন,
ফল সৃষ্টি হবে এবং তার মধ্যে বার্ধক্য প্রাপ্তি, অর্থাৎ আস্তে আস্তে সেটা বড় হবে, ছোট থেকে বড় হবে এবং এটার আস্তে আস্তে বয়সটা বাড়তে থাকবে এবং তার মধ্যে Yes, সুপ্তি ma'am. অবস্থা ইত্যাদি সুশৃঙ্খল নিয়ম চলবে এবং এক্ষেত্রে আবহাওয়াটা অনেকটা ম্যাটার করবে, অর্থাৎ আবহাওয়া এবং জলবায়ুর বিভিন্ন প্রভাব এই ক্ষেত্রে আমরা উদ্ভিদের জীবন চক্রের ক্ষেত্রে আমরা দেখতে পাই। তাহলে এক্ষেত্রে দেখো একটা সবগুলো নিয়ম কিন্তু একটা শৃঙ্খলার মধ্যে দিয়ে যাচ্ছে, একটা কাজ যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে অন্য কাজগুলো করা কি হবে না, সম্ভব হবে না। অর্থাৎ প্রত্যেকটা কাজ যে যার কাজ, অর্থাৎ যে যে হরমোনের কাজ যেরকম তারা তাদের মতো করে তাদের কাজগুলো সম্পন্ন করবে এবং সবগুলোর মধ্যে একটা সমন্বয় সাধন করে কিন্তু উদ্ভিদের বৃদ্ধির ক্ষেত্রে সহায়তা করে থাকবে। এক্ষেত্রে বিজ্ঞানীরা বিভিন্ন মত প্রকাশ করেছেন, যে বলেছেন উদ্ভিদের বৃদ্ধি বিকাশ যে তাদের বিভিন্ন অঙ্গ সৃষ্টি হচ্ছে উদ্ভিদ দেহে উৎপাদিত বিশেষ কোনো জৈব রাসায়নিক এখানে প্রভাব ফেলবে, এখানে কোনো একটা জৈব রাসায়নিক পদার্থ প্রভাব ফেলবে, সেই একটা সেরকম একটা জৈব রাসায়নিক পদার্থ যেমন ফাইটোহরমোন। ফাইটোহরমোন কিন্তু এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ বা বৃদ্ধিকারক বস্তু যা উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে থাকে। ফাইটোহরমোন মূলত কোথায় উৎপন্ন হয়, কোষে। আমরা একটু আগে যে হরমোনের সংখ্যাটা দিয়েছিলাম একটু খেয়াল করো, সে কি বলা হয়েছে দেখো, দেখতে পাচ্ছ যে রাসায়নিক বস্তুটি, যে রাসায়নিক বস্তু বলতে এখানে ফাইটোহরমোন নামে একটা হরমোন রয়েছে যেটা বৃদ্ধি করতে সহায়তা করে, এটা মূলত কোষে উৎপন্ন হয় এবং সে তার উৎপত্তি স্থল থেকে বাহিত হয়ে দূরের কোনো একটা জায়গায় তার কোষের কার্যাবলীগুলো নিয়ন্ত্রণ করে থাকে, এটাই হলো হরমোনের কাজ মূলত। এই হরমোনটা কি করে থাকে উদ্ভিদের বৃদ্ধির ক্ষেত্রে, যেমন আমরা কিছু উদ্ভিদের কিছু হরমোনের নাম বলেছি, উদ্ভিদের হরমোনগুলোর নামগুলো একটু আমাকে বলো তোমরা, এখানে দেওয়া আছে স্ক্রিনে দেখো উদ্ভিদের নামগুলো কি কি দেখতে পাচ্ছ, উদ্ভিদের কিছু হরমোনের নাম এখানে দেওয়া হয়েছে, সেই হরমোনগুলো উদ্ভিদের বৃদ্ধিতে খুবই সহায়তা করে থাকে, সেগুলো কি কি? হ্যাঁ রায়হান বলো, আমরা উদ্ভিদের ক্ষেত্রে কোন হরমোনগুলোর কথা বলেছি? হ্যাঁ রায়হান, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি উদ্ভিদের বিভিন্ন ধরনের হরমোন থাকে, যেমন মূলত যে হরমোনগুলো উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে থাকে সেই হরমোনগুলোর নাম আমরা বলেছি যে অক্সিন, জিবরেলিন, সাইটোকাইনিন। এগুলো তোমরা একটু নোট করে রাখো, উদ্ভিদের যে হরমোনগুলো উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে থাকে বা আন্ডারলাইন করে থাকো যাদের সামনে বই রয়েছে, উদ্ভিদের বৃদ্ধিতে যেসব হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেগুলো হলো অক্সিন, জিবরেলিন ও সাইটোকাইনিন। কি কি বললাম নামগুলো তোমরা আমাকে আবার বলো। অক্সিন, জিবরেলিন, অক্সিন, জিবরেলিন ও সাইটোকাইনিন। সাইটোকাইনিন, হ্যাঁ, যা বৃদ্ধিতে সহায়তা করে। আবার কিছু কিছু রয়েছে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এরকম কিছু হরমোন আছে, সেগুলো হলো অ্যাবসাইকিক অ্যাসিড ও ইথিলিন। অ্যাবসাইসিক অ্যাসিড ও ইথিলিন এই দুইটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, ঠিক আছে। এবং আরেকটি হরমোন রয়েছে সেটা হলো ফ্লোরিজেন। ফ্লোরিজেনের কাজ কি, পত্র উৎপন্ন হবে, ফুল উৎপন্ন, হ্যাঁ পত্র উৎপন্ন হবে এবং সে পত্রমুকুল থেকে স্থানান্তরিত হয়ে পুষ্পমুকুলে যাবে, অর্থাৎ আমরা জানবো কি ফ্লোরিজেনের কাজ হলো উদ্ভিদে কি সৃষ্টি করা, ফুল উৎপন্ন করা। তাহলে তোমাদের যদি কখনো কোয়েশ্চেন করা হয় কোন হরমোন উদ্ভিদের ফুল উৎপন্ন করতে সহায়তা করে, তখন তোমরা কি বলবে, ফ্লোরিজেন। ফ্লোরিজেন। সকলে মনে রাখবে ফ্লোরিজেন নামক যে হরমোনটা রয়েছে সেটা উদ্ভিদের ফুল উৎপন্ন করতে সহায়তা করে, ঠিক আছে। এরপর আমরা যে কিছু হরমোনের কথা বলেছি, এখন এগুলো সম্পর্কে একটু ডিটেইলসে জানবো, কোনটার কাজ কি, যেমন অক্সিনের কাজ কি, জিবরেলিনের কাজ কি বা সাইটোকাইনিনের কাজ কি, সেগুলো আমরা একটু দেখবো। অক্সিন নামক যে হরমোনটা রয়েছে সেটা একজন বিজ্ঞানী, খুবই ফেমাস একজন বিজ্ঞানী আবিষ্কার করেছেন যার নাম হলো চার্লস ডারউইন। অক্সিন কে আবিষ্কার করেছেন, চার্লস ডারউইন সর্বপ্রথম কিন্তু এই হরমোনটা আবিষ্কার করেছেন। তিনি দেখেছেন যে উদ্ভিদের যে ভ্রূণমুকুলগুলো রয়েছে তার উপরে আলোর প্রভাব লক্ষ্য করেছেন। একটা উদ্ভিদ যখন ছোট থেকে বড় হয় ভ্রূণ অবস্থায় থাকে তার উপর যখন আলোর প্রভাবটা লক্ষ্য করেছেন, যখন তীর্যকভাবে
একটা খাড়া ভাবে পড়ে বা কিছুটা বাঁকা হয়ে পড়লে আমরা সেটাকে বলি তির্যক ভাবে যখন একদিকে লাগে তখন ভ্রূণমুকুলের আলোর উৎসের দিকে বক্রভাবে বৃদ্ধি হবে। যদি সে তির্যক ভাবে আলোটা যদি একটা ছোট একটা ভ্রূণ উদ্ভিদ যদি পায় তাহলে সেক্ষেত্রে তার বৃদ্ধিটা কি হবে, সেটা কি সোজাভাবে হবে নাকি বক্রভাবে হবে? সেক্ষেত্রে হ্যাঁ ওয়াসি, তুমি কি শুনতে পাচ্ছ? Yes, miss. ওকে, আমরা কিন্তু অক্সিন সম্পর্কে পড়ছি। হরমোনের মধ্যে যে অক্সিন হরমোনটা রয়েছে সেটা সম্পর্কে জানছি যে সর্বপ্রথম কিন্তু চার্লস ডারউইন আমাদেরকে অক্সিন হরমোন সম্পর্কে আমাদেরকে ধারণা দিয়েছিলেন। তিনি দেখতে পেয়েছেন যে উদ্ভিদের ভ্রূণমুকুলের যে আবরণটা রয়েছে সেখানের উপর আলোর কিছুটা প্রভাব রয়েছে, অর্থাৎ যখন আলো তির্যকভাবে ভ্রূণ আবরণের মধ্যে পড়ে সেক্ষেত্রে এর বৃদ্ধিটা কিন্তু হবে কিভাবে, বক্রভাবে বৃদ্ধি হবে। আর ভ্রূণমুকুলের অগ্রভাগে যে অবস্থিত রাসায়নিক পদার্থটা থাকবে সেটাই মূলত বৃদ্ধিতে সহায়তা করবে। অর্থাৎ এক্ষেত্রে অক্সিনের কথাই বলা হচ্ছে যে অক্সিন প্রয়োগ করে আমরা একটা, যেমন বিভিন্ন ধরনের কলম তৈরি করা হয়। আমরা দেখেছি যে অনেক সময় চারা থেকে কি করা হয়, কলম তৈরি করা হয়, বা চারা থেকে নতুন একটা উদ্ভিদের সৃষ্টি হওয়ার যে প্রক্রিয়া সেগুলোকে কলম বলে। সেক্ষেত্রে মূল গজাবে, অক্সিন যদি আমরা প্রয়োগ করি শাখা কলমে মূল গজাতে পারে বা ওখানে ফল যেন অকালে ঝরে না পড়ে, সেক্ষেত্রে কিন্তু অক্সিন নামক যে হরমোনটা রয়েছে সেটা খুবই সহায়তা করে থাকে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি অক্সিনের কি কি কাজ আমরা দেখতে পেলাম। অক্সিন যে জায়গাটাতে থাকবে, যে ভ্রূণমুকুলের আবরণের অগ্রভাগে অক্সিনটা থাকবে সেক্ষেত্রে সে মূল গজাতে সহায়তা করে থাকবে এবং অকালে যেন ফলটা ঝরে না পড়ে সেক্ষেত্রে অক্সিন সহায়তা করে থাকে। আর এই যে অক্সিনের নামক যে হরমোনটা, এটা সর্বপ্রথম লক্ষ্য করেছিলেন চার্লস ডারউইন। তিনি দেখতে পেয়েছেন যে একটা ভ্রূণমুকুলের ওপর যখন আলোর প্রভাব পড়ে সেক্ষেত্রে আলোর উৎসের দিকে জিনিসটা কি হয়ে যায়, বক্রভাবে বৃদ্ধি হয়ে থাকে এবং ওই জায়গাটার মধ্যে এক ধরনের পদার্থ থাকে যেটা হলো অক্সিন। ঠিক আছে, আর যে ক্ষেত্রে আমরা যে উদ্ভিদের ক্ষেত্রে অক্সিজেনটা দেখবো না, আমরা প্রয়োগ করেও কিন্তু এই কাজগুলো, শাখা কলম যে গাছগুলো থাকবে মানে কলমগুলো থাকবে সেক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করে কিন্তু অক্সিজেনটা প্রয়োগ করেও এই জিনিসগুলো যেমন মূল গজানোর কাজ, যেন অকালে ঝরে না পড়ে ফল, সেক্ষেত্রে এগুলো সহায়তা করে থাকে। ঠিক আছে, এরপর আরেকটা যে হরমোন রয়েছে সেটা হলো জিব্রেরেলিন। কি বললাম, আরেকটা যে হরমোন রয়েছে সেটার নাম কি, জিব্রেরেলিন। ঠিক আছে, তাহলে জিব্রেরেলিন যে হরমোনটা রয়েছে সেটা মূলত কোথায় দেখা যায়, আমরা ছোট ছোট যে চারা গাছগুলো দেখি সেগুলোতে, বা বীজপত্র যেখান থেকে একটা নতুন উদ্ভিদের জন্ম হয় বীজপত্রের ক্ষেত্রে, বা পত্রের বধিষ্ণু অঞ্চল বলতে যে অঞ্চলগুলো বৃদ্ধি পায় আমরা উদ্ভিদের, সেই অঞ্চলগুলোকে বলা হয় বধিষ্ণু অঞ্চল, যেমন মূলের অঞ্চলটা বা কাণ্ডের অঞ্চল, এই অঞ্চলগুলোতে আমরা জিব্রেরেলিন নামক হরমোনটা দেখতে পাবো। এটার কারণেই কিন্তু মূলত উদ্ভিদের পর্বমধ্যগুলো কি হয়, দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। পর্বমধ্যগুলো মাঝখানের যে পর্বগুলো থাকে পর্বমধ্যগুলো দৈর্ঘ্যে বৃদ্ধি পাবে এবং যদি এক্ষেত্রে খাটো উদ্ভিদের ক্ষেত্রে এই হরমোন প্রয়োগ করলে দ্রুত সেই উদ্ভিদগুলো তাড়াতাড়ি লম্বা হয়ে বৃদ্ধি পেতে দেখতে পাবো। তাহলে আমরা বলছি যে জিব্রেরেলিন যে হরমোনটা রয়েছে সেটা কিসে সহায়তা করে? কথাগুলো বোঝা যাচ্ছে না। আমার কথাগুলো শুনতে পাচ্ছ না? নেটওয়ার্ক প্রবলেম মিস করতেছে এখানে। আপনাদের এখানে মনে হয় নেট একটু প্রবলেম করতেছে। হ্যাঁ, নেট একটু প্রবলেম করতেছে মিস হয়তো। আপনার হ্যাঁ, এখন শুনতে পাচ্ছো? এখন বোঝা যাচ্ছে না। তোমাদের কথাগুলো কেটে কেটে আসতেছে, শুনতেছি না। মিস আচ্ছা, এখন কি শুনতে পাচ্ছো? ইয়েস মিস আমি শুনতে পাচ্ছি। ওকে, তাহলে এখন আমরা যেটা নিয়ে আলোচনা করছি যে হরমোন, সেটা হলো জিব্রেরেলিন নামক যে হরমোনটা রয়েছে সেটা কোথায় দেখতে পাই আমরা, সেটা আমরা দেখতে পাবো চারা গাছে বা বীজপত্র বা উদ্ভিদের যে বধিষ্ণু অঞ্চলগুলো রয়েছে, উদ্ভিদের পত্রের যে বধিষ্ণু অঞ্চল যেগুলো বৃদ্ধি পায় ওইসব অঞ্চলে কিন্তু আমরা জিব্রেরেলিন নামক যে হরমোন আছে সেগুলো দেখতে পাই। জিব্রেরেলিনের কাজ মূলত হলো সেগুলো পর্বমধ্যগুলো দৈর্ঘ্যে বৃদ্ধি করে। জিব্রেরেলিন কি করে, পর্বমধ্যগুলো দৈর্ঘ্যে বৃদ্ধি করে। কিছু খাটো উদ্ভিদ থাকবে, যদি আমরা দেখি একটা গাছ বৃদ্ধি পাচ্ছে না অর্থাৎ খাটো অবস্থায় রয়েছে, সেক্ষেত্রে আমরা যদি জিব্রেরেলিন নামক হরমোনটা সেখানে প্রয়োগ করি, এক্ষেত্রে কি হবে, অন্যান্য উদ্ভিদ যেভাবে স্বাভাবিকভাবে বেড়ে লম্বা হয় সেক্ষেত্রে জিব্রেরেলিন নামক হরমোনটা যদি আমরা ওই উদ্ভিদে প্রয়োগ করি সেক্ষেত্রে এটা দ্রুত বৃদ্ধি পাবে এবং তার যে কার্যকারিতাগুলো রয়েছে সেগুলো সেখানে কি হবে, দ্রুততার সাথে হবে এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত যে উদ্ভিদটা পেতে চাচ্ছি সেটা আমরা পেতে সক্ষম হব। ঠিক আছে,
এরপরে আরেকটা যে বিষয় রয়েছে যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন কিছু হরমোন, প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন কিছু হরমোন, সেগুলো হলো যেমন ইথিলিন। ইথিলিন একটা হরমোন যেটা হলো গ্যাসীয় পদার্থ। ইথিলিন নামক যে হরমোনটা রয়েছে সেটা হলো কি এক ধরনের গ্যাসীয় পদার্থ। কি বললাম আমি? ইথিলিন নামক যে হরমোনটা রয়েছে সেটা হলো গ্যাসীয় পদার্থ। এই ইথিলিনের কাজ হলো ফল পাকাতে, অর্থাৎ একটা কাঁচা ফল থেকে সেটা পাকতে সহায়তা যে হরমোনটা আমাদেরকে করে থাকে সেটা হলো ইথিলিন নামক হরমোনটা ফল পাকাতে সাহায্য করে। এই হরমোনটা কোথায় কোথায় আমরা দেখতে পাই? যেমন ফুল, ফল, বীজ, পাতা, মূলে আমরা এই হরমোনটাকে দেখতে পাবো। এর প্রভাবে কিন্তু চারা গাছে বিকৃত বৃদ্ধি লক্ষ্য করা যায়। অনেক সময় দেখা যায় যে চারা গাছটা অনেকভাবে মানে সুন্দরভাবে বেড়ে না ওঠে, অনেক সময় বিকৃত ভাবেও বৃদ্ধি হতে দেখা যায়। এই কারণেই কিন্তু আমরা বলছি যে এই হরমোনটা উদ্ভিদে কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে থাকে। যেমন চন্দ্রমল্লিকা নামক একটি ছোট দিনের উদ্ভিদ রয়েছে। এই উদ্ভিদটা আলোর পর্যায়ের যে উদ্দীপক রয়েছে ওটার উপলব্ধি স্থান বলে পরিগণিত হয়। সেটা দিবা দৈর্ঘ্যের উপর নির্ভরশীল, অর্থাৎ কিছু উদ্ভিদ রয়েছে যেটা দিনের আলোর উপরে নির্ভরশীল হয়ে থাকে। যেমন সেখানে পুষ্প সৃষ্টিতে যে উষ্ণতার প্রয়োজন হয় সেটা বিজ্ঞানীরা বিভিন্নভাবে সে পরীক্ষাটা দেখিয়েছেন যে কিভাবে সেটা আলোর ওপর অর্থাৎ দিবালোক দৈর্ঘ্যের ওপর একটা উদ্ভিদের পুষ্প প্রস্ফুটিত হওয়ার যে বিষয়টা সেটা কিভাবে হয় সেটা বিজ্ঞানীরা দেখিয়েছে। এছাড়া উদ্ভিদ ও অন্যান্য জীবের মতো কিন্তু অনুভূতি ক্ষমতা সম্পন্ন। হ্যাঁ, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? রায়হান? ওকে, আমরা বলছি কি হ্যাঁ, তাহলে আমরা কয়টা হরমোনের কথা পড়লাম? অক্সিন, জিবরেলিন এবং ইথিলিন, তিনটা হরমোন সম্পর্কে পড়লাম, যার মধ্যে অক্সিন আর জিবরেলিন নামক যে দুইটা হরমোন রয়েছে সেটা উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে থাকে, আর ইথিলিন নামক যে হরমোনটা রয়েছে সেটা উদ্ভিদে কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এটা মূলত শুধু করে থাকে কি ফল পাকতে সাহায্য করে, আর যে ফুল, ফল, বীজ, পাতা আমরা যে অংশগুলো দেখতে পাই সেখানে আমরা ইথিলিন নামক হরমোনটা দেখতে পাবো। অনেক সময় কি করে এটাকে প্রতিবন্ধক সৃষ্টি করার কারণ হলো অনেক সময় এটার বৃদ্ধি, চারা গাছের একটা বৃদ্ধিতে বিকৃত রূপ অনেক সময় এই হরমোনের কারণে হয়ে থাকে, যার কারণে আমরা বলবো ইথিলিনটা একটা প্রতিবন্ধকতার সৃষ্টি করে থাকে। ঠিক আছে, তারপরে কিছু কিছু উদ্ভিদ রয়েছে যেমন চন্দ্রমল্লিকা হলো এক ধরনের ছোট দিনের উদ্ভিদ। কিছু উদ্ভিদে পুষ্প প্রস্ফুটন অর্থাৎ পুষ্প ফোটাটা নির্ভর করে দিবালোকের উপর। এটা বিভিন্নভাবে বিজ্ঞানীরা এটা প্রমাণ করে দেখেছেন। আমরাও আজকে একটা পরীক্ষা সম্পর্কে জানবো, সেখানে আমরা দেখতে পাবো যে কিভাবে দিনের আলোর উপর এই পরীক্ষাটা নির্ভরশীল হচ্ছে। এরপর উদ্ভিদ ও অন্যান্য যে জীবের অনুভূতি ক্ষমতা সম্পন্ন। উদ্ভিদও কিন্তু অন্যান্য জীবের মতো তার মধ্যে কি রয়েছে? অনুভূতি রয়েছে। না থাকলে কিন্তু সে কি করতে পারতো না, তার যে বৃদ্ধি হওয়া তারপরে এগুলো সম্পূর্ণ হওয়া সম্ভব না। এক্ষেত্রে যেমন অনেক সময় বলা হয় যে উদ্ভিদ তো আমরা জড় পদার্থ, তারপরেও আমরা কেন বলি এখানে প্রাণ আছে? এটা প্রাণ আছে এটার কারণ হলো এখানে কি হয়, ফুল ফল আমরা পাই বা চারা ছোট থেকে বড় হয় হয়ে উদ্ভিদে রূপান্তরিত হচ্ছে। এই কারণে আমরা বলতে পারছি যে উদ্ভিদও একটা কি প্রাণযুক্ত একটা বিষয়, যে এক্ষেত্রে অভ্যন্তরীণ বা বহির উদ্দীপনা উদ্ভিদ যে উদ্দীপনা সৃষ্টি করবে। এখানে এদের চলন হয় না ঠিক আছে, কিন্তু এদের উদ্ভিদের যে চলনটা হয়, চলন বলতে যে এরা মূলটা বিস্তৃত করছে, এদের যে চলনটা হচ্ছে তাদের অভ্যন্তরীণ, এটা কিন্তু দেখা যায় না, আমরা সেটা দেখছি না, কিন্তু অভ্যন্তরীণ যে বহির উদ্দীপক উদ্ভিদ যে উদ্দীপনা সৃষ্টি করে তাদের দেহের উদ্ভিদের দেহের মধ্যে এক ধরনের উদ্দীপনা সৃষ্টির মাধ্যমে উদ্ভিদের চলন ও বৃদ্ধি। যদি চলনটা না হতো মূলটা একটা জায়গা থেকে বৃদ্ধি হয়ে আরেকটা জায়গায় যেতে পারতো না, অর্থাৎ সব জায়গায় ছড়িয়ে পড়তো না, বা উদ্ভিদের যে উপরের কাণ্ডের দিকে যে বৃদ্ধি হচ্ছে সেই বৃদ্ধিটাও সম্ভব হতো না। এ চলন হয় বলে কিন্তু উদ্ভিদটা আস্তে আস্তে কি হচ্ছে, ছোট থেকে বড় হচ্ছে বা বিস্তৃত লাভ করছে। এই যে উদ্ভিদের চলন সেটাকে বলা হবে ট্রপিক চলন। উদ্ভিদের যে চলন সেটাকে আমরা কি বলবো? ট্রপিক চলন। তোমাদেরকে যদি বলা হয় ট্রপিক চলন কি, তাহলে তোমরা কি বলবে? হ্যাঁ ঐশী বলো, ট্রপিক চলন আমরা কোথায় দেখতে পাই? ট্রপিক চলন, আমি একটা চলনের কথা বলেছি যে উদ্ভিদ আমরা দেখতে পেয়েছি কি উদ্ভিদ সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু তার মধ্যেও কিন্তু এক ধরনের চলন সম্পন্ন হয়। এটা বহির্ভাবে হয়ে থাকে, অর্থাৎ উদ্দীপনা সৃষ্টি করে থাকে, তার ওখানেই কিন্তু তার চলন আর বৃদ্ধি দুইটাই সংঘটিত হয় উদ্ভিদের ক্ষেত্রে। এই যে চলনটা সেটাকে বলা হবে ট্রপিক চলন। উদ্ভিদের যে চলন সেটাকে বলা হবে কি?
ট্রপিক চলন। ট্রপিক চলন সেটা কিভাবে আমরা খেয়াল করব? আমরা যদি এটার অভ্যন্তরীণ ভাবে সম্পন্ন হয় বলে সেটা কিন্তু আমরা খালি চোখে সেটাকে দেখতে পাই না, তার ভেতরে কিন্তু যে উদ্দীপনাটা উদ্ভিদের মধ্যে সৃষ্টি হয়ে থাকে তার মাধ্যমে কিন্তু তার চলনটা সম্পন্ন হয়ে থাকে, বা তার মূল যে রয়েছে মূলটা বৃদ্ধি বা উপরের কাণ্ডের বৃদ্ধিগুলো হয়ে থাকে, এটাকে আমরা মূলত বলবো ট্রপিক চলন। তাহলে হরমোন বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে সকলের? হ্যাঁ, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? ইয়েস মিস। Yes, miss. আমরা আজকে একটা পরীক্ষা করব। তোমাদেরকে যে বললাম একটু আগে বিজ্ঞানীরা যে পরীক্ষা করেছেন যে আলোর ওপর কিভাবে উদ্ভিদের সারাটা নির্ভর করে, অর্থাৎ আমরা তির্যকভাবে যদি আলো পড়ে তার উপরে কিভাবে বৃদ্ধিটা হবে, বা যদি খারাপভাবে পড়ে কিভাবে হবে, সেক্ষেত্রে একটা পরীক্ষা দেখো ভালো করে, স্ক্রিনে দেখতে পাচ্ছ আলোর কারণে উদ্ভিদের সাড়া দেওয়ার পরীক্ষণ। আমরা আজকে একটা পরীক্ষা সম্পর্কে পড়বো যেটা হলো আলোর ওপর নির্ভরশীল হবে। এখানে কি দেখতে পাচ্ছ? এখানে আমরা কি দেখতে পাচ্ছি? একটা বড় মুখযুক্ত একটা বোতল দেখতে পাচ্ছি, স্ক্রিনে দেখতে পাচ্ছ, স্বচ্ছ, যার কারণে আমরা ওখানে ভেতরে কি আছে ওই বোতলটার ভেতরে দেখতে পাচ্ছি স্বচ্ছ কাচের বড় মুখ যুক্ত একটা বোতল দেখতে পাচ্ছি, এবং কিছু একটা গাছ দেখতে পাচ্ছি যেটা আলোভিমুখী চলন, অর্থাৎ আলোর দিকে নিশ্চয়ই এটা চলনটা হচ্ছে, যার কারণে এটার নাম দেওয়া হয়েছে আলোভিমুখী চলন। এবং আলো আসছে যে সেটা একটু চিত্রের সাহায্যে বা তোমরা এটা দেখিয়ে দিতে পারো যে এখানে আলো আসছে, এটা অ্যারো চিহ্ন দিয়ে তোমরা দেখিয়ে দিবে, এবং কিভাবে চলনটা সম্পন্ন হচ্ছে সেটার একটা পরীক্ষা এখানে দেওয়া হয়েছে। তাহলে আলোর প্রতি উদ্ভিদের যে সাড়া দেওয়ার পরীক্ষণের জন্য আমাদের কি কি প্রয়োজন হবে দেখি বলো? একটা স্বচ্ছ কাচের বড় মুখযুক্ত বোতল, কি বললাম? একটা স্বচ্ছ কাচের বড় মুখযুক্ত বোতল, এবং কিছুটা পুষ্টি দ্রবণের প্রয়োজন হবে, অর্থাৎ একটা উদ্ভিদের বৃদ্ধির জন্য সেখানে অবশ্যই কিসের প্রয়োজন? পুষ্টির প্রয়োজন রয়েছে, তাহলে পুষ্টি দ্রবণ লাগবে, এবং একটা ছিদ্রযুক্ত কক, ছিদ্র থাকবে এমন একটা কক সেখানে প্রয়োজন আছে, আর একটা সবল উদ্ভিদের চারা, দুর্বল হলে হবে না, এক্ষেত্রে আমরা সবল উদ্ভিদের চারাই নিব এই পরীক্ষাটা করার জন্য। এই পরীক্ষা করার জন্য মূলত যে কাজটা আগে করতে হবে সেটা হলো প্রথমে একটা বোতল নিব আমরা। এখানে একটা বোতল দেখতে পাচ্ছ তোমরা? ইয়েস মিস। এই ধরনের একটা বড় মুখযুক্ত আমরা বোতল নিব, সেখানে ছিদ্রযুক্ত ছিপিটা আটকে দিব। বোতলটা নেওয়ার পর সেখানে কি করতে হবে? ছিদ্রযুক্ত ছিপিটা দিয়ে আটকে দিতে হবে। এর আগে কিন্তু এখানে পুষ্টি দ্রবণ দিতে হবে, পুষ্টি দ্রবণ, অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধিটা যাতে যথাযথভাবে হয় সে কারণে এখানে পুষ্টি দ্রবণ দেওয়ার প্রয়োজন আছে। পুষ্টি দ্রবণটা দিয়ে আমরা ছিদ্রযুক্ত ছিপিটা লাগিয়ে ওই ছিপির ছিদ্রপথে একটা চারা গাছ, সবল যে চারা গাছটা, চিকন সবল চারা গাছটা নিব, সেটা ওই ছিদ্র দিয়ে ঢুকিয়ে দিতে হবে যাতে মুকুলগুলো পুষ্টি দ্রবণে ডুবে থাকে। এমন ভাবে দিব এখানে উদ্ভিদটার যে মুকুলগুলো থাকবে সেগুলো কোথায় ডুবে থাকতে হবে? পুষ্টি দ্রবণে ডুবে থাকে এমন ভাবে রাখতে হবে। এরপরে আমরা বোতলটিকে, গাছ সহ বোতলটিকে জানালার পাশে, অর্থাৎ আমরা জানি যে জানালার পাশ দিয়ে কি আসে? আলো আমরা আসতে দেখি, সেক্ষেত্রে আমরা কোনো আলোকিত স্থানে বা জানালার পাশেও আমরা রাখতে পারি। তাহলে দেখার পর আমরা 4-5 দিন এটাকে রেখে দিব, এরপর আমরা এটাকে পর্যবেক্ষণ করব। পর্যবেক্ষণ করলে দেখতে পাবো যে উদ্ভিদের যে কাণ্ডের অংশটা রয়েছে সেটা জানালার বাইরের দিকে বেঁকে গেছে। কেন হয়ে থাকে সেটা দেখি বলো তো, একটু কে বলতে পারবে বিষয়টা? জি মিস। কোনটা মিস? এই যে আমরা যদি একটা গাছকে, মানে বোতলের মধ্যে কিছুটা পুষ্টি দ্রবণ নিয়ে একটা সবল চারাকে যদি আমরা জানালার পাশে রাখি, দেখবো কি এটা একটু বেঁকে গিয়েছে। এটা বেঁকে যাওয়ার কারণটা কি? এটা একটা আলোকিত জায়গায় রেখেছি এবং এটা বাইরের দিকে বেঁকে গেছে, এটার কারণ হলো কি আলোকে উৎসের বিপরীত দিকে সে বেঁকে রয়েছে। মূলগুলো কি রয়েছে? আলোকের উৎসের বিপরীত দিকে বেঁকে থাকবে। তাহলে আমরা বলতে পারছি যে এটা কিসের কারণে হয়েছে? এটা বেঁকে বাইরে, আমি দিয়েছিলাম গাছটা সোজা, ঠিক আছে, যখন সে আলো পাবে সে কোন দিক দিয়ে মুভ করবে? সে আলো যেখান থেকে আসছে ওই দিক দিয়ে কি হবে? তার বৃদ্ধিটা হবে। তাহলে এই পরীক্ষাটার মাধ্যমে আমরা জানতে পারছি যে কাণ্ড আলো মুখে, অর্থাৎ কাণ্ডের সবসময় চাইবে কি আলো যে জায়গা দিয়ে আসছে সে জায়গা দিয়ে যাওয়ার জন্য, এবং মূল হবে আলোভিমুখী। মূলটা কিন্তু আলোর বিপরীত দিকে হবে, মূল কখনো আলোর দিকে হবে না, কাণ্ডটা হবে মূলের দিক আলোর দিকে, কিন্তু মূলের যে বৃদ্ধিটা হবে সেটা হবে আলোর বিমুখী। ঠিক আছে, আলোর বিপরীত দিকে আমরা তার বৃদ্ধি বা চলন যেটাই বলো, যেমন ট্রপিক চলনের কথা বলেছি উদ্ভিদের ক্ষেত্রে, এই চলনটা এখানে সম্পন্ন হবে। তাহলে তোমরা কি উদ্ভিদ কেন বেঁকে যায়? উদ্ভিদের কাণ্ডটা আলো দেওয়ার ফলে, এই পরীক্ষাটা কি বুঝতে পেরেছো? ইয়েস মিস।
হ্যাঁ, তাহলে আমাকে কি একটু বলতে পারবে? দেখি বুঝেছো বলো বা এর উদ্দেশ্যে আমরা কিভাবে পরীক্ষাটা আমি কি কি বললাম। লাগবে এগুলো মিস? হ্যাঁ, কি কি লাগবে আবার কেন হলো? কারণটা কি? তোমরা স্ক্রিনে যা একটি দেখতে পাচ্ছ। 400 কাচের বড় মুখযুক্ত বোতল, তারপর পুষ্টি দ্রাবণ, ছিদ্রযুক্ত কর্ক, একটি সবল উদ্ভিদের চারা। হ্যাঁ, আর পরীক্ষাটা আমরা কিভাবে বোতলের করব? পুষ্টি দ্রাবণ দিয়ে ছিদ্রযুক্ত চিপিটি লাগিয়ে বোতল পুষ্টি দ্রাবণ নিয়ে ছিদ্রযুক্ত চিপিটি লাগিয়ে চিপির ছিদ্রপথে চারা গাছটি এমনভাবে ঢুকে দিতে হবে যাতে মূলগুলো পুষ্টি দ্রাবণে ডুবে থাকে। হ্যাঁ, গাছ সহ বোতলটি জানালার কাছে আলোকিত স্থানে রেখে দেয়। তারপর কি দেখতে পাবে? 4-5 দিন পর কি দেখা যাবে? তারপর 4-5 দিন পর দেখা যাবে যে কাণ্ডের অংশ জানালার বাইরের দিকে বেঁকে পড়ে। হ্যাঁ, বেঁকে গেছে। কারণটা কি? এখানে জানালার যে কাণ্ডের অংশটা থাকবে সেটা বেঁকে যাবে। সেটা বাঁকার কারণ কি? আমরা তাহলে এই পরীক্ষাটা থেকে কি বুঝতে পারছি? কাণ্ড সবসময় কোন দিকে থাকবে? আলোর দিকে নাকি আলোর বিপরীত দিকে? মূলগুলো আলো উৎসের বিপরীত দিকে বেঁকে থাকবে যে। হ্যাঁ, আর কাণ্ড মূলটা বিপরীত দিকে থাকবে, আলোর বিপরীতে। কারণ দুইটা বৃদ্ধি একসাথে হবে না। কারণ কাণ্ড হচ্ছে জানালার দিকে বা আলোর জানালার বাহিরে। জানালার বাহিরে, হ্যাঁ, আলোর অর্থাৎ দিকে মানে কি থাকবে। আলোর দিকে। আমরা এটাই বুঝতে পারছি যে কাণ্ডের যে বৃদ্ধিটা হবে সেটা হবে আলোভিমুখী। আলোভিমুখী হবে নাকি আলোমুখী হবে? কাণ্ডের বৃদ্ধিটা হবে আলোমুখী আর মূলের বৃদ্ধিটা হবে আলোভিমুখী। যেটা আলোর প্রভাবে হচ্ছে বৃদ্ধিটা, সেটা আমরা আলোর দিকে থাকবে, সেটা কাণ্ডের দিকে, আর মূলের বৃদ্ধিটা হবে বিপরীত দিকে, যার কারণে বলা হয় আলোভিমুখী। তাহলে কি বোঝা গিয়েছে আলোর প্রভাবে কিভাবে উদ্ভিদ সাড়া দিয়ে থাকে? এটা হলো কিভাবে একটা উদ্ভিদ আলোর উপস্থিতিতে সাড়া প্রদান করে তার একটা পরীক্ষা। এটা এখানে কিন্তু আমরা যে চলনটা হচ্ছে যে এটা কাণ্ডটা বাইরের দিকে হয়েছে আলোর দিকে বা মূলটা বিপরীত দিকে গেছে, এই চলনটাকে বলা হয় মূলত ট্রপিক চলন। উদ্ভিদের এই যে চলন আমরা দেখতে পাচ্ছি সেটাকে আমরা কি বলবো? ট্রপিক চলন। তোমাদের কি মনে থাকবে ট্রপিক চলন কি? ট্রপিক চলন, উদ্ভিদের এই যে চলন তোমরা দেখতে পাচ্ছ যে আলোভিমুখী কাণ্ডের যে বৃদ্ধি হবে বা মূলের যে আলোভিমুখী চলন, এই দুই চলনগুলো মূলতকে বলা হবে কি? ট্রপিক চলন। কি বললাম? ট্রপিক চলন। একটু সংজ্ঞাটা তোমরা একটু লিখে ফেলো যে উদ্ভিদের দেহে অভ্যন্তরীণ এবং বহিরুদ্দীপক যে উদ্ভিদগুলো রয়েছে উদ্দীপনা সৃষ্টি করে এবং তার মধ্যে তার ফলে উদ্ভিদ ফলন ও বৃদ্ধি সংঘটিত হয়। তাকে আমরা কি বলবো? ট্রপিক চলন বলে। এটা একটু আন্ডারলাইন করে রাখো, ঠিক আছে? এই যে এখানে ইম্পর্টেন্ট একটা ট্রপিক চলন সম্পর্কে বলেছে, এটা তোমরা একটু আন্ডারলাইন করে রাখো যাতে পরবর্তীতে তোমাদেরকে জিজ্ঞেস করলে তোমরা বলতে পারো আমাকে প্রশ্নের আনসারটা, ঠিক আছে? এরপর তাহলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম এখানে সমন্বয় নিঃসরণের অধ্যায়ে, সেটা হলো কি? মূলত হরমোন। আমরা কি বিষয়টা নিয়ে আলোচনা করেছি? হরমোন বিষয়টা কি আবারও একটু আমাকে বলো দেখি, হরমোন কাকে বলে? যে রাসায়নিক বস্তুটি কোষের উৎপন্ন হয়ে উৎপত্তি স্থল থেকে বহিত হয়ে দূরবর্তী স্থানে কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করে তাই হরমোন। এই যে হরমোনের কথা আমরা বললাম, এটার কাজটা কি? হরমোনের কাজ হলো, বিভিন্ন ধরনের হরমোন সম্পর্কে আমরা জেনেছি। হরমোনগুলোর নাম কি মনে আছে? দেখি বলো। অক্সিন, জিব্রেলিন, এটা কি বলেছি? তারপরে সাইটোকাইনিন। আচ্ছা, অক্সিন, সাইটোকাইনিন, তারপরে আছে অ্যাবসাইসিক অ্যাসিড ও ইথিলিন। এগুলো সবগুলো হলো উদ্ভিদের ফ্লোরিজেন হরমোন। তাহলে মনে আছে মোটামুটি সবগুলোই যে অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিন, এই তিনটা হরমোন প্রথম দিকে যে হরমোনগুলোর কথা বলেছিলেন সেগুলো হলো বৃদ্ধি সহায়ক। আর ইথিলিন, অ্যাবসাইসিক অ্যাসিড নামক যে হরমোনগুলো সেগুলো হলো
উদ্ভিদে কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে থাকে। এখন হরমোনগুলোর কাজ ব্যবহার কি, কোথায় আমরা হরমোনের ব্যবহার দেখতে পাবো? যে অক্সিন এবং অন্যান্য যে কৃত্রিম হরমোনগুলো রয়েছে, এই তোমরা যে সাইটোকাইনিন বা অন্যান্য যে ইথিলিন, তারপর আরেকটা বলেছে অ্যাবসিসিক অ্যাসিড, এগুলো কিন্তু সবগুলো কি কৃত্রিম হরমোন। কৃত্রিম হরমোনগুলো শাখা কলমে মূল উৎপন্ন করে। এদের কাজ হলো অক্সিন এবং অন্যান্য যে কৃত্রিম হরমোনগুলো রয়েছে সেগুলো কি করে, শাখা কলমে মূল উৎপাদন করতে সাহায্য করে। আবার একটা অ্যাসিটিক অ্যাসিডের কথা বলা হয়েছে, যেমন ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিডটা ক্ষত স্থান পূরণে সাহায্য করে। অর্থাৎ কোনো একটা উদ্ভিদের কোনো একটা জায়গায় যদি কি হয়ে যায়, কিছুটা ড্যামেজ হয়ে যায়, সেক্ষেত্রে ইন্ডোল অ্যাসিটিক নামক যে হরমোনটা রয়েছে আমরা যদি ওখানে দিই, সেক্ষেত্রে ক্ষত স্থানটা পূরণের সহায়তা করে থাকবে। আর অক্সিন নামক যে হরমোনটা রয়েছে সেটা যদি প্রয়োগ করা হয়, সেক্ষেত্রে ফলের যে মোচন সেটা বিলম্বিত হবে। ফল কি হয়ে যাওয়া, তাড়াতাড়ি পেকে যে পচে যাওয়ার যে বিষয়টা, ফলের মোচন, সেটা একটু কিসে হবে, দেরিতে হবে, বিলম্বিত হবে। এছাড়া বিভিন্ন উদ্দীপক যেমন আলো, পানি, অভিকর্ষ বলের কথা তো তোমাদের মনে আছে? অভিকর্ষ বলের কথা আমরা অভিকর্ষ, মহাকর্ষ কেন অভিকর্ষ? হ্যাঁ মিস। ওই অভিকর্ষের কথা এখানে বলা হয়েছে। আলো, পানি, অভিকর্ষ ইত্যাদির প্রভাবে উদ্ভিদের বৃদ্ধিটা কি হয়ে থাকে, প্রভাবিত হয়ে থাকে। তাহলে মূলত তোমাদের হরমোনের কাজ কি? হরমোন বিভিন্ন ধরনের বৃদ্ধিতে সহায়তা করে এবং উদ্দীপনা সৃষ্টিতে সহায়তা করে, যাতে উদ্ভিদের ভালোভাবে বৃদ্ধি হয় এবং যে ফলটা হয় সেটা যাতে দ্রুত কি হয়ে না যায়, দ্রুত পচে না যায়, সেক্ষেত্রে সহায়তা করে থাকে। অনেক সময় কিছু কিছু জায়গায় আমরা ক্ষতস্থান দেখতে পারি, সেই ক্ষতস্থানগুলো রিপেয়ার করার কাজেও কিন্তু এই হরমোনগুলো সহায়তা করে থাকে। ঠিক আছে, তাহলে তোমাদের আজকে আমি যে হোমওয়ার্কটা দিব সেটা হলো হরমোন কি, কি বললাম, হরমোন কি ও হরমোনের ব্যবহার লিখো। হ্যাঁ, তোমরা কি তোমাদের আজকের হোমওয়ার্কটা শুনতে পেয়েছো? ইয়েস মিস। হরমোন কি, হরমোনের ব্যবহার। হ্যাঁ, এবং কয়েকটা যে হরমোনের নাম বললাম সেই হরমোনের নামগুলো একটু হরমোনের সাথে লিখে দিবে। হরমোন কি, কয়েকটি হরমোনের নাম এবং হরমোনের ব্যবহার। তোমাদের হোমওয়ার্ক গুলো কিন্তু পাওয়া যাচ্ছে না কেন? তোমরা হোমওয়ার্ক জমা দিচ্ছ না কেন? হ্যাঁ বলো ওয়াসি। বিজ্ঞান অ্যাসাইনমেন্টটা কিভাবে করব? বিজ্ঞান অ্যাসাইনমেন্ট করে ফেলছি আমি। করে ফেলছো? আচ্ছা, আমি আগামী ক্লাসে এই বিষয়টা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? অ্যাসাইনমেন্টে কি দিয়েছে, কি বিষয় একটু বলো তো দেখি। পর্ব থেকে 8টা পর্বের বৈশিষ্ট্য শুধু চকলিত আবার অপকারিতাও লিখতে বলছে। উপকারিতা অপকারিতা। ও আচ্ছা, উপকারিতা এবং অপকারিতা সবই লিখতে বলেছে না? তাহলে আমি লিখে ফেলছি। লিখে ফেলছো? আচ্ছা, তাহলে আমি একটু বলি যে পর্বগুলো রয়েছে সেগুলোর বৈশিষ্ট্য লিখবে। বৈশিষ্ট্য কয়টা করে দিতে বলেছে? সবগুলো বৈশিষ্ট্য লিখবে। তারপরে যে আমরা কি বলবো, কিছু কিছু প্রাণী আছে আমাদের উপকার করে থাকে, কিছু কিছু অপকার। উপকারের বলতে যেটা আমাদের কাজে লাগে সেগুলো আমরা বলবো, অথবা যেমন শামুক, ঝিমনুক, এগুলো আমাদের কি অপকারিতা করে থাকে, আমরা কি বলতে পারবো? দেখি তুমি লিখেছো যে হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। এখানে কতগুলো প্রাণী আছে যার উপকারিতা কিভাবে লিখবো? উপকারিতা এগুলো তো চাইনিজ এর উপকারিতার আগে কতগুলো এখানে প্রাণী আছে, এগুলা তো আর আমরা খাই না, এগুলো খাই চাইনিজরা। হ্যাঁ, তাহলে এটা উপকারিতা কি লিখবো? উপকারিতা চাই সব আমরা খাই না, প্রাণীরাও কিছু মানে ওরা খেয়ে থাকে, কিন্তু আমরা যেহেতু খাই না সেগুলো আমাদের কি, অথবা কিছু কিছু আছে যেমন তেলাপোকা আমাদের কি বিরক্তিকর অবস্থা সৃষ্টি করে। তারপরে গোল কৃমি, ফিতা কৃমি, এগুলো যেগুলো রয়েছে সেগুলো যদি পরিমাণটা বেশি হয়ে যায়, মানুষের অন্ত্রে যদি একটা নির্দিষ্ট পরিমাণে থাকলে ভালো, এগুলো কিন্তু আমাদের পরিপাকে কিছুটা সহায়তা করে থাকে। কিন্তু যদি অতিরিক্ত হয়ে যায় আমাদের শরীরের মধ্যে, মানব দেহে যদি গোল কৃমি, ফিতা কৃমিগুলো, হ্যাঁ গোল কৃমি, ফিতা কৃমিগুলো কি হয়ে যায়, বেশি পরিমাণে হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের হজমে প্রবলেম হয়, তারপরে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করে থাকে। ঠিক আছে, এভাবে করে তোমরা উপকারিতা অপকারিতা গুলো লেখার চেষ্টা করবে। শেষ করছি, আমি লিখছি। ওকে, দেখি তুমি যে উপকারিতা বলে একটা উপকারিতা বলো, আমি এখন জিজ্ঞেস করতে পারি? যেমন নিডারিয়া পর্বে আমি কাতার আনতেছি। আচ্ছা ওকে, দেখি ওয়াসির জন্য একটু বলো নিডারিয়া পর্বের অপকারিতাটা কি? হ্যাঁ, নিডারিয়া পর্বের অপকারিতা সম্পর্কে আমরা এখানে কিছু বৈশিষ্ট্য প্রথমে লিখব।
যে এদের মিস কি এখন কিসের উপকারিতা বলবো? নিডারিয়া পর্বের উপকারিতা। নিডারিয়া নিডারিয়া পর্বের উপকারিতা বলো দেখি। এরা কি করে? আত্মরক্ষার কাজটা করে, আত্মরক্ষা, চলন ইত্যাদি কাজে অংশ নেয়। নিডারিয়া পর্বে যে হাইড্রাটা রয়েছে তাদের এক ধরনের কোষ আছে যেটা হলো নিডোপ্লাস্ট। আমি বলছি একটু তোমরা মন দিয়ে শোনো। যেমন নিডারিয়া প্রাণীর ক্ষেত্রে যদি তোমাদেরকে